শুভ সকাল। সবাই ভালো আছো? আচ্ছা, আজকে আমরা সাধারণ গণিতের পরিমিতি 16.4 অধ্যায় করব। পরিমিতি করার জন্য আমি যখন পরিমিতি শুরু করেছিলাম তখন গ্রুপে পরিমিতির যে সূত্রগুলো লাগবে সেটার একটা চার্ট দিয়েছিলাম, তোমরা হয়তো শিখেছো, তাই না? এখন আজকে ওই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। ওই সূত্রগুলোর আলোকে আমরা আজকে অঙ্ক করব। এখানে অনেকগুলো অঙ্ক দেয়া আছে, এখান থেকে বেছে বেছে আমরা যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সে অঙ্কগুলো করব, আর বাকিগুলো তোমরা বাসায় চেষ্টা করবা। ওকে, আমরা অঙ্ক করা শুরু করি। দেখো, 8, 9 এগুলো না, যে সূত্র দেওয়া আছে সূত্রের আলোকে খালি করে নিবা, মান বসাবা আর সূত্রটা ফেলবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। আমি 10 নাম্বারটা করে দিতেছি। 10 নাম্বারটা ইম্পর্টেন্ট। 10 বলছে একটি আয়তাকার ঘনবস্তু এত বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা এত মিটার এবং কর্ণ এত মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলছে। দৈর্ঘ্য a মিটার ধরে নিলাম, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a মিটার, আয়তাকার ঘনবস্তুর প্রস্থটাকে b ধরে নিলাম, প্রস্থ সমান b মিটার। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে 3 মিটার, হ্যাঁ উচ্চতা 3 মিটার, এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতাকে c দিয়ে প্রকাশ করলাম, c সমান 3 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা প্রকাশ করলাম। এখন প্রশ্নটা পড়ি। বলছে আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। 48 বর্গ মিটার, প্রশ্ন বলে দিয়েছে বর্গ মিটার। কোনো কিছুর শেষে যদি বর্গ কথা থাকে সেটা ক্ষেত্রফল আমরা বুঝি। সেটা কি বুঝি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল সাধারণত কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল তো ক্ষেত্রফল, তাই না? আচ্ছা, তাহলে সুতরাং এখানে আমার কি দেয়া আছে? ক্ষেত্রফল দেয়া আছে। ক্ষেত্রফল কথা বলা নাই, কিন্তু ঘনবস্তুর বলছে 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। যেহেতু বর্গ মিটার বলছে তার মানে আমরা বুঝে নিলাম এটা ক্ষেত্রফল। তাহলে সুতরাং ভূমির ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল সমান, আচ্ছা দেখো এখানে দৈর্ঘ্যটা a, প্রস্থটা b না, তার মানে বলতে পারি ক্ষেত্রফল ab সমান 48। দেখো তো বুঝো কিনা এটুকু। প্রশ্নে বলে দিয়েছে ক্ষেত্রফল 48 বর্গ মিটার, মানে ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারি। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল a আর b গুণ করলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ab হয়, আর এটা সমান 48 প্রশ্নে বলা আছে, তাহলে লিখে নিলাম। সুতরাং ভূমির ক্ষেত্রফল ab সমান 48। আচ্ছা, এটা পর্যন্ত রাখলাম। পরবর্তীতে যাই। পরে বলছে এবং কর্ণ 13 মিটার, কর্ণ দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি আয়তকার ঘনবস্তুর কর্ণ নির্ণয়ের সূত্র, কর্ণ সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। কর্ণ নির্ণয়ের সূত্র, তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এত একক। মান বসাই। এর মান তো জানি না, তাহলে a স্কয়ার, b এর মান জানি না b স্কয়ার, কিন্তু c এর মান জানি, c এর মান হচ্ছে 3, তার মানে 3 স্কয়ার এত মিটার। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9, বুঝছো? এটা কর্ণ পাইলাম। বলছে কর্ণ হইতেছে 13 মিটার। প্রশ্ন বলা হচ্ছে শর্তমতে এটা সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 ইকুয়াল 13। প্রথমে কি করি, এই রুটটাকে তোলার জন্য বর্গ করব। বর্গ করলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 সমান 169। এখানে সাইডে দেওয়া বর্গ করে, বুঝতে পারছো? বর্গ করলাম। এখন এখান থেকে আমরা কাজ করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 169 বিয়োগ 9, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 160। বুঝতে পারছো? এটুকু আমরা ক্যালকুলেশনের মান বের করলাম। a b এর মান জানি, a b সমান 48 আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 160। আমার লক্ষ্য হলো a আর b এর মান বের করতে হবে। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমার লক্ষ্য হলো a b এর মান। আচ্ছা, আমরা ক্লাস 8 এ করছিলাম অপনয়ন, প্রতিস্থাপন, এগুলো করি নাই? ওই নিয়মের আলোকে মনে হলো যে এটাকে একটা সমীকরণ, এটাকে একটা সমীকরণ ধরি, এই দুইটা সমীকরণের আলোকে a আর b এর মান বের করব। এখন দেখো এখানে a b দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে এদিক দিয়ে মুছি, a b সমান 48। আচ্ছা, তাহলে আমরা জানি সূত্র ফেলি, a প্লাস b হোল স্কয়ার সমান
এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার না, আমি সাজাই লিখলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এখানে মান বসাই। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান হলো 160, 160 প্লাস 2 ab এর মান 48, এই যে 48 বসাই দিলাম। সাইডে দিতে পারো মান বসিয়ে, মান বসিয়ে এটা পাইলাম। আচ্ছা এদিকে মুছি এখন, এটা হিসাব করি। 160 যোগ 48 গুণ 2, আরে একদম 16 হাতের হলো 1 একদম 8 আর 1 9 96, 256 যোগ করলে হয় 256। আচ্ছা এটা কার মান পেলাম? a প্লাস বি হোল স্কয়ারের মান, তাই না? আমার লক্ষ্য হলো a প্লাস বি এর মান আনবো, তাহলে a প্লাস বি বর্গমূল করলে প্লাস মাইনাস 16 আসে, কিন্তু মাইনাস আসবে না। কেন আসবে না? a তো দৈর্ঘ্য, b হলো প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হইতে পারে না, এজন্য a প্লাস বি। এটাকে আমরা দিতে পারি 1 নং সমীকরণ। আবার একই ভাবে সূত্র ফেলতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার না, তাহলে প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, সাজায় লিখলাম। a স্কয়ার প্লাস বি স্কয়ার মান হলো 160, এই দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 160, মান বসাইলাম। মাইনাস 2 ab এর মান 48, এটা মুছে ফেলছি, তার মানে এখানে লিখতে পারো সাইড নোট মান বসিয়ে। আচ্ছা বা 160 মাইনাস 96 বিয়োগ করি, 160 থেকে 96, 160 থেকে 100 বিয়োগ করলে, আচ্ছা ক্যালকুলেটর করি। 160 মাইনাস 160 মাইনাস 96, আচ্ছা 64, বা a মাইনাস b হোল স্কয়ার, মানে a মাইনাস b সমান 64। সুতরাং a মাইনাস b সমান বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন আছে 8। দেখো 1 আর 2 সমীকরণ পেলাম না, এখন এখানে যোগ করি। সমীকরণ 1 যোগ 2 হতে পাই। 1 আর 2 যদি যোগ করি, 2 দিয়ে কাটা, a আর a যোগ করলে হয় 2a সমান 8 আর 16 যোগ করো, 16 আর 20 24। সুতরাং a সমান 12। দেখো 1 আর 2 যোগ করে a এর মান পেলাম 12, এখন a এর মানটা আমরা একে বসায় দিই। আচ্ছা উপর থেকে মুছি, a এর মান 1 নং এ বসাবো। a এর মান 12 পাইছি না, a এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে a এর মান 1 নং এ বসাই। a এর মান হচ্ছে 12, তাহলে 12 যোগ b সমান 16, এই যে a এর মানটা 1 নং এ বসাইলাম, বা b সমান 16 বিয়োগ 12, সুতরাং b সমান 4। তার মধ্যে অঙ্কটা হয়ে গেছে, এই b এর মান পেয়ে গেলাম 4, সুতরাং লিখবা। সুতরাং आंसर দৈর্ঘ্য হইতেছে e ধরছিলাম, দৈর্ঘ্য হইতেছে 12 মিটার, আর প্রস্থকে b ধরে নিয়েছিল, প্রস্থ হইতেছে 4 মিটার। এই আমার অঙ্ক শেষ, 10 নম্বর অঙ্ক শেষ। তো বুঝতে পারছো কিভাবে করলাম? a b ধইরা সূত্র ফেলছি, অঙ্ক করছি। তাহলে 10 হইল। 11 নম্বর অঙ্কটা নিজেরা করবা, সহজ আছে, নিজেরা চেষ্টা করবা। এই 11 নম্বর অঙ্কটা সহজ, বাট হিসাবটা একটু বড়, একটু গিয়া কিছু না, খালি গুণটা করবা, তাহলে হয়ে যাবে। আমি 14 করে দিই। আচ্ছা 14 দেখো, 14 তো বলছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে বলছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে আর আয়তন। আচ্ছা ব্যালন কি? ব্যালনের আরেক নাম হলো সিলিন্ডার। ব্যালনের ইংরেজি নাম হলো সিলিন্ডার, সিলিন্ডার বা ব্যালন। আমরা সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পড়ছিলাম এবং আয়তন নির্ণয় সূত্র পড়ছি। আচ্ছা এখানে দেয়া আছে 12 সেন্টিমিটার উচ্চতা, 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। তাহলে ব্যালনের ধরি, ব্যালনের উচ্চতা হলো h, h সমান 12 সেন্টিমিটার, বলছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, তার মানে h হলো 12 সেন্টিমিটার। আচ্ছা ব্যালনের উচ্চতা পেলাম। তারপর বলছে ব্যালনের ভূমির ব্যাসার্ধ 5 এবং ব্যালনের ভূমির ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করলাম, r হলো 5 সেন্টিমিটার। আমরা এই দুইটা জিনিস ধরে নিলাম, উচ্চতা কি h, ব্যাসার্ধ কি r, দুইটা জিনিস দেয়া আছে। আচ্ছা এখন বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি
আমরা জানি বেলনের বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল একই কথা। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলুক আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলুক একই কথা। সূত্র হলো 2 π r ইনটু r প্লাস h, ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার। আর মান বসাই, 2 হলো 2, পাই হলো 3.1416, আর এর মান বসাই হলো 5 ইনটু আর এর মান হলো 5 প্লাস h হচ্ছে 12 এত বর্গ সেন্টিমিটার। হিসাব নিকাশ করো। আচ্ছা, তিনটা গুণ করে দেই, 5 এটা আর এটা, 5 দুগুণা 10, গুণ করলে 5 দুগুণা 10 আর এটার সাথে গুণ করলে হয় 31.416 গুণ 5 আর 7 হলো 17 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন গুণ করলে যা হয় আর কি 31.416 গুণ 17, 31.416 গুণ 17 গুণ করলে আসে 534.072 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা ক্ষেত্রফল পেলাম, সমগ্র পৃষ্ঠের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেলাম। আর প্রশ্ন বলছে আয়তন বের করতে হবে, ক্ষেত্রফল আয়তন, তাহলে আয়তন বের করতে হবে। এবং আয়তনের সূত্র, আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। বুঝতে পারছো? সূত্র খালি বসাবা। পায়ের মান 3.1416, আর স্কয়ার, আর তো 5 উপরে স্কয়ার, গুণ এইচ হচ্ছে 12 এত ঘন সেন্টিমিটার। হিসাব নিকাশ করো, 5 স্কয়ার মানে 25 গুণ 12 গুণ 3.1416 আসতেছে 942.48 ঘন সেন্টিমিটার। এই আরেকটা আনসার। তো বুঝতে পারছো, 14 নম্বর অঙ্ক হয়ে গেল। খালি কি করলাম, এই ব্যাসার্ধকে আর উচ্চতাকে এই ধরে সূত্র ফেলছি, তাহলে অঙ্ক হয়ে গেল। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে যাই। এরপর 15 অঙ্কটা ইম্পর্টেন্ট। বলছে একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিছে এবং আয়তন দিয়ে দিছে। আচ্ছা, একটা বেলনের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, বেলনের উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে হবে? বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, 15 ধরি বেলনের উচ্চতা h, ধরলাম বেলনের উচ্চতা হইতেছে সমান h আর ভূমির ব্যাসার্ধ r। দেখি মিটার না সেন্টিমিটার দেওয়া আছে, 15 সেন্টিমিটার অঙ্ক এটা। তাহলে h সেন্টিমিটার ধরে নিলাম, r সেন্টিমিটার। আমার বের করতে হবে বেলনের উচ্চতা আর হলো বেলনের ভূমির ব্যাসার্ধ। তো ধরে নিলাম বেলনের উচ্চতা এত, ভূমির ব্যাসার্ধ এত। আচ্ছা, প্রশ্নে আমার দেয়া আছে এই বেলনের আয়তন দেয়া আছে আর বক্রতলের ক্ষেত্রফল দেয়া আছে। আমরা এখান থেকে বলতে পারি, আমরা জানি বেলনের বক্রতলের ক্ষেত্রফল বেলনের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার। এটা বেলনের বক্রতলের ক্ষেত্রফল। মানগুলো বসাই, মান তো জানি না, এইচ এর মান জানি না, আর মান জানি না, ঠিক আছে এভাবে থাক। এবং আমরা আরেকটা জানি, আমরা আয়তনের সূত্র জানি। বেলনের আয়তনের সূত্র হইতেছে পাই আর স্কয়ার এইচ। কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, এত ঘন সেন্টিমিটার। তাহলে কি পেলাম? বেলনের বক্রতলের ক্ষেত্রফল পেলাম, আয়তন পেলাম। প্রশ্নে আবার বক্রতলের ক্ষেত্রফল মান দিয়ে দিছে এবং আয়তনের মান দিয়ে দিছে। আমরা মানটা দেখি কি কি দিছে। বলছে ক্ষেত্রফল হলো 100 আর আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। তো শর্ত মতে আয়তনটা আগে লিখি। আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এটা বলছে 150, আর ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এটা বলছে 100। এটাকে সমীকরণ 1 দেই আর এটা সমীকরণ 2 দেই। আমার লক্ষ্য হলো এখান থেকে এইচ এবং আর এর মান বের করব। দেখো এখানে আর দুইটা, এখানে আরেকটা, অবশ্যই তাহলে 1 নং সমীকরণটা বড়। সমীকরণ 1/2 হতে পাই। 1 আর 2 কে ভাগ করি, দেখো ভাগ করলে কি হয়? উপরটাকে লিখলাম 1 নংটা পাই আর স্কয়ার এইচ 2 পাই আর এস সমান 150 ভাগ
100 বা কাটাকাটি করি পাই পাই কাটা আর দুইটা থেকে একটা কাটলে একটা আর থাকবে সিসে কাটালে উপরে থাকে একটা আর নিচে থাকে 2 এখানে যদি কাটাকাটি 50 টাকা 3 50 150 50 দিয়ে গুণ এত বুঝতে পারছো আমি আর এর মান বের করব এখান থেকে তাহলে আর সমান অথবা ওই পক্ষে 2 দিয়ে গুণ করলাম এই 2 আর 2 সরে গেল আর সমান 3 আর এবং 3 পেলাম আমার একটা উত্তর চলে আসছে ব্যাসার্ধ চলে আসছে এখন আমার দরকার এইচ উচ্চতা বের করতে হবে এই আর এর মানটা হয় 1 নং না হয় 2 নং যে কোনো একটাতে বসাই দিব 2 নং এ বসাই আর এর মান 2 নং এ বসিয়ে পাই আর এর মান 2 নং সমীকরণে 2 নং সমীকরণে বসিয়ে পাই বা 2 নং এ বসিয়ে পাই তাহলে আর এর মানটা আমরা 2 নং এ বসাইতেছি আর সমান 3 পাইছি 2 পাই আর এর মান হচ্ছে 3 গুণ h সমান 100 আচ্ছা আমার দরকার কি h এর মান h এর পাশে রাখলাম 100 উপরে যাবে আর এই যে 2 পাই 3 নিচে আসবে তাহলে 2 পাই এর মানটা বসাই দেই 3.1416 গুণ আর এই তিনটা তো নিচে চলে আসবে আমরা ক্যালকুলেশন করি 3 গুণ 6 গুণ 3.1416 6 গুণ এত আচ্ছা তার মানে উপরে 100 ভাগ आंसर 5.305 আসলে 5.305 এত তাহলে আমরা সুতরাং এটা হলো এইচ এইচ এর আমরা পেয়ে গেলাম আর উপায় গেলাম এইচ উপায় গেলাম এই দুটো आंसर আর সমান তো এইচ সমান তো বুঝতে পারছো এভাবে করবা তাহলে আমরা 15 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের এখন পরবর্তীতে যাই এরপর 16 করব 16তে বলছে একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার এর উচ্চতা এত সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল আচ্ছা আমার এখানে কি কি জানা আছে বক্রতলের ক্ষেত্রফল জানা আছে উচ্চতা জানা আছে ওকে লিখি বেলন না আবার আগেটা লিখবো ধরি বেলনের উচ্চতা h কত 16 নম্বর অঙ্ক ধরি বেলনের উচ্চতা h এখানে আমার প্রশ্ন কি কি দিয়ে দিয়েছে সমগ্র ভূমি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এত আর যে উচ্চতা 30 সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে তার মানে বেলনের উচ্চতা h সমান 30 সেন্টিমিটার বেলনের উচ্চতা h সমান 30 সেন্টিমিটার আর এবং বেলনের ভূমি ব্যাসার্ধ r সমান 2 সেন্টিমিটার ঠিক আছে আগের মতই লিখবো আর কি ধরে নিলাম বেলনের উচ্চতা h সমান 30 সেন্টিমিটার প্রশ্ন দেওয়া আছে উচ্চতাটা 30 সেন্টিমিটার আর ভূমি ব্যাসার্ধটা r ধরে নিছি প্রশ্নটা বলে দিছে এই বেলনের বক্রতলের ক্ষেত্রফল একটা দিয়ে দিছে এইজন্য আমরা জানি বেলনের বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা ফেললাম বেলনের বক্রতলের ক্ষেত্রফল তারা প্রশ্ন দিয়ে দিছে তাহলে এত বর্গ সেন্টিমিটার আমরা মান বসাইতে পারি মান বসাই দেই 2 পাই আর h এর মান হচ্ছে 30 এত বর্গ সেন্টিমিটার তার মানে 60 পাই আর সেন্টিমিটার আমরা এটা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম হ্যাঁ আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তারা দিয়েছে 4400 বর্গ সেন্টিমিটার তো শর্ত মতে আমরা বলতে পারি শর্ত মতে বক্রতলের ক্ষেত্রফল মানে এটা 60 পাই আর সমান 4400 এখান থেকে আর এর মান বের করব আর সমান 4400 ভাগ 60 পাই বলতে 3.1416 ক্যালকুলেশন করলে আর এর মান চলে আসবো আর এর মান বের করি আমরা এখান থেকে 60 গুণ 3.1416 আচ্ছা 4400 ভাগ आंसर মান আসছে 23.34 আচ্ছা আরেকটু দেখি 23.34267 এত কিছু নেওয়ার দরকার নাই আমরা 23.34 মানটা 23.34267 আরেকটা ঘর নেই 23.342 আছে না 3 নিলাম আচ্ছা 3 এর মতো নিলাম আর সমান এই মানটা পাইলাম ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে সমগ্র বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করো তাহলে আমরা জানি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের
বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হলো 2 পাই r ইনটু r প্লাস h, ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছো, সূত্র ফেললাম আর কি। মান বসাই, 2 পাই হচ্ছে 3.1416, আর এর মান পাইছি 23.343 ইনটু আর এর মান 23.343 যোগ এইচ, এইচ এর মান হলো 30। এখন এটা ক্যালকুলেশন করো, আমি সবগুলো গুণ করে দেই, আগে এই সবটি গুণ করে দেই। 23.34 গুণ 3.1416 গুণ 2 গুণ করলে আসলো 146.67, 146.67 গুণ এই ঢুকলে যোগ করি 30 আর 50 53, 53.3343। এখন এটাকে গুণ করো, গুণ করলে যা হবে সেটা आंसर, গুণ 53.343, आंसर আছে 78 23.64, 78 23.64 বর্গ সেন্টিমিটার প্রায়। এই হলো 16 নম্বরের आंसर। খুব ইজি না, জাস্ট সূত্র ফেলছি, সূত্র ফেলবা, সূত্রগুলো শিখবা, শিখে সূত্রগুলো ফেলবা আর মানগুলো বসাবা, হিসাব নিকাশ করবা, অঙ্ক হয়ে যাবে। 16, এরপর 17 খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমার ধারণা এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল প্রশ্ন হয় 17 এর আলোকে সৃজনশীল প্রশ্ন হবে, খুব ইম্পর্টেন্ট। 17 নম্বর অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা 17 ডাকটা পড়ি আগে। একটা লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে এত ও এত সেন্টিমিটার। তাহলে ভিতরের আর আগে বললে নেই লোহার পাইপ, লোহার পাইপ কিন্তু বেলন আকৃতি বা সিলিন্ডার আকৃতি। পাইপ তো এরকম থাকে, এরকম থাকে না পাইপ, এগুলো সবসময় পাইপগুলো হয় সিলিন্ডার আকৃতি বা বেলন আকৃতি। এটা তার মানে কি বুঝলাম, যখন লোহার পাইপের কথা বলবো মানে পাইপের কথা বললে সেটা বেলন আকার বা সিলিন্ডার আকার। আচ্ছা, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার বলে দিছে। আগে ব্যাস বলছে সেন্টিমিটারে, উচ্চতাটা মিটারে, আমাদের এক জাতীয় করে অঙ্কটা করতে হবে। এটা 17 নম্বর। ধরি লোহার পাইপের উচ্চতা ধরি লোহার পাইপের ধরে নিলাম লোহার পাইপের উচ্চতা h সমান, প্রশ্ন হচ্ছে 5 মিটার, উচ্চতাটা 5 মিটার, h সমান 5 মিটার। মিটারে তো অঙ্ক করব না, আমরা সেন্টিমিটারে করব, কারণ এই যে ভিতরের ব্যাস বাইরের ব্যাস সেন্টিমিটারে বলা আছে, এইজন্য আমরা এটাকে সেন্টিমিটার বানিয়ে নিব। সেন্টিমিটার বানাতে গেলে মিটারকে সেন্টিমিটার বানাতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, তার মানে কি পেলাম আমরা, এই এর মানটা আমরা রেখে দিলাম। লোহার পাইপের উচ্চতা h সমান এত। আচ্ছা, এখন বলছে লোহার পাইপের ভিতরের ব্যাস আর বাইরের ব্যাস, তার মানে বলতে পারি এখান থেকে লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধকে ছোট আর ধরলাম। লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ, আমার প্রশ্নে লোহার পাইপের ভিতরে ব্যাস বলে দিছে, বলছে লোহার পাইপের ভিতরে ব্যাস বলছে 12 সেন্টিমিটার, ভিতরের ও বাইরের ব্যাস 12 আর 14 বলছে। তাহলে লোহার পাইপের ভিতরে ব্যাস 12 সেন্টিমিটার বলছে, ব্যাস 12, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2 দিয়ে ভাগ করলে সেটা ব্যাসার্ধ পাওয়া যাবে, অর্থাৎ 6 সেন্টিমিটার। বুঝতে পারছো, এটা কি পেলাম, লোহার পাইপের ভিতরে ব্যাসার্ধ পাইলাম। তাহলে আমরা এক কাজ করতে পারি এখান থেকে, সুতরাং লোহার পাইপের আয়তন, লোহার পাইপের আয়তন কিন্তু সাধারণভাবে আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কিন্তু লোহার পাইপ তো সিলিন্ডার আকৃতি, আমরা সিলিন্ডার বা বেলন আকৃতির যে আয়তন, ওই আয়তন সূত্রটা প্রয়োগ করতে হবে। লোহার পাইপের আয়তন হচ্ছে কি পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই এর মান 3.1416, আর স্কয়ার, আর এর মান 6, উপরে স্কয়ার, এইচ তো হলো 500 এত ঘন সেন্টিমিটার। বুঝতে পারছো, লোহার পাইপের আয়তন বলতে কিন্তু বেলন আকার বা সিলিন্ডার আকারের আয়তনের সূত্র প্রয়োগ করে করতে হবে, কারণ লোহার পাইপটা হলো সিলিন্ডার আকারের, এই জন্য। আচ্ছা, আমরা হিসাব করি, 6 করবেন 36, 36 গুণ 500, 500 গুণ 36 গুণ 3.1416, মান আসতেছে
56 54 8.8 56 54 8 56 54 8.8 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? এটা লোহার পাইপের, এখানে একটু এটা ভিতরের ব্যাসার্ধ না, লোহার পাইপের ভিতরের আয়তন, লোহার পাইপের এটা হলো ভিতরের আয়তন। এটা তো ভিতরের ব্যাসার্ধ ছিল, এই ভিতরের ব্যাসার্ধ থাকলে এটা ভিতরের আয়তন। আমরা যে ব্যাসার্ধটা প্রয়োগ করছি সেটার নাম হলো ভিতরের ব্যাসার্ধ, তার মানে ভিতরের আয়তন। ঠিক আছে। আচ্ছা, আবার বলছে বাহিরের ব্যাস, তারা দিয়ে দিচ্ছে আরেকটা। আবার লোহার পাইপের বাহিরের ব্যাসার্ধ, লোহার পাইপের বাহিরের ব্যাসার্ধকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করলাম। ভিতরের ব্যাসার্ধটা হইতেছে 12 সেন্টিমিটার, বাহিরের ব্যাসার্ধ 14, বাহিরের ব্যাসটা 14 প্রশ্নে বলা আছে, তার ব্যাসার্ধ হইতেছে 14/2 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। একই ভাবে বাহিরের আয়তন বের করব। সুতরাং লোহার পাইপের বাহিরের আয়তন, লোহার পাইপের বাহিরের আয়তন, আয়তন সূত্র কি? পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। এখন এখানে 8 থাকে বড় হাতের আর, তার মানগুলো বসাই। 3.1416 আর স্কয়ার 7 স্কয়ার গুণ এইচ হইতেছে 500 ঘন সেন্টিমিটার। এখন এটাকে আমরা হিসাব নিকাশ করি। আচ্ছা, 3.1416 7 স্কয়ার মানে 49 গুণ 500 76969.2 ঘন সেন্টিমিটার। এটাকে গুণ করলে এই মানটা আসে। তাহলে দেখো, লোহার পাইপের ভিতরে আয়তন পাইছি, বাহিরের আয়তন পাইছি। আমার প্রশ্ন হচ্ছে লোহার পাইপের ওজন বের করতে হবে আমার। আমরা লোহার পাইপের বাহিরের আয়তন পাইলাম, ভিতরের আয়তন পাইলাম। তার মানে এখন বাহিরের আয়তন থেকে যদি ভিতরের আয়তনটা বাদ দেই, তাহলে তো মোট লোহা কতটুকু সেটা বেরিয়ে আসবে না? এখন আমরা লোহার ওজন বের করবো বা লোহার আয়তন বের করবো। সুতরাং লোহার আয়তন, হ্যাঁ এটুকু মুছলাম। সুতরাং লোহার আয়তন। আবার বলতেছি, লোহার আয়তনটা বের করতে গেলে কিভাবে করব? এই যে লোহার পাইপের বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিলেই লোহার আয়তনটা বেরিয়ে আসবে। তাহলে সুতরাং লোহার আয়তন 76969.2 বিয়োগ এটা 56 54 8.8 ঘন সেন্টিমিটার। আমরা এখন লোহার আয়তন বের করতেছি। মাইনাস 56 54 8.8 204 ঘন সেন্টিমিটার। তাহলে এটা কি পেলাম? আমরা লোহার আয়তন পেলাম। আমার প্রশ্নে বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন চাইছে আমার। লোহার ওজন বের করতে হবে। আবার তারা বলে দিছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2। তাহলে এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, প্রশ্ন বলে দিয়েছি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। আমার তো লোহার ওজন তো ছিল এত, তাই না? মানে লোহার আয়তন এত, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম, তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? তাহলে আমার লোহার ওজনটা বেরিয়ে আসবে। সুতরাং 420। এত ঘন সেন্টিমিটার লোহার ওজন বেশি হবে 7.2 গুণ 204 20.4 এই গ্রাম হইল। এত গ্রাম গুণ করো। এটা গুণ 7.2 আসতেছে
14726.88 গ্রাম। এটা গ্রাম, যেহেতু ওজন চাইছে কেজিতে প্রকাশ করবো বা কিলোগ্রামে প্রকাশ করবো। 1 কেজি সমান 1000 গ্রাম, এই জন্য এটাকে 1000 দিয়ে ভাগ করব। এত কেজি বা কিলোগ্রাম, এটাকে কিলোগ্রাম বলা যায়। 14726.88 ভাগ করলে হইতেছে দশমিকটা 3 ঘর বাম পাশে নিয়ে আসবা, অর্থাৎ 147.02। এই 02 দিলেও চলে, আবার 02688 দিতে পারো, যা মন চাই দাও। এত কিলোগ্রাম। আনসার, লোহার ওজন হইতেছে 147.07 কেজি বা কিলোগ্রাম। এই হলো আনসার, 17 নম্বর। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বাসায় এটা ভালোভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করে ফেলি, যেহেতু যেটা বলছিলাম বাড়িতে করার জন্য, যেহেতু হাতে অল্প কিছু সময় এখন বাকি আছে, আমরা আরেকটা করি। ওই যে 11 নম্বরটা করবো এখন। বুঝতে পারছো তো, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর 11 নম্বর অঙ্কটা 2020 সালে মাইনাসিং বোর্ডে এই প্রশ্নের আলোকে প্রশ্ন হয়েছে, 2020 সালে, অর্থাৎ এই বছর। তবু ইম্পর্টেন্ট, করতে হবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা হইলো এরকম: একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ এত এত, বা কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। দেখো, যেহেতু এই 11 নম্বর করতে গেলে আমাদের একটু আগে বুঝতে হবে, ধরো এটা ক্যালকুলেটর ঢাকনা, তাই না? আমি যদি কোনো কারণে বলি ক্যালকুলেটরের ঢাকনার বাহিরের মাপ 8 সেন্টিমিটার এবং এই যে ঢাকনার পরিধি হইতেছে 1 সেন্টিমিটার, তাহলে ভিতরের মাপটা কত হবে? আরেকবার বোঝো, এটা একটা ক্যালকুলেটর, তাই না? ক্যালকুলেটর ঢাকনা, ক্যালকুলেটর ঢাকনা আমি বললাম ক্যালকুলেটরের ঢাকনার বাহিরের মাপ হইতেছে 8 সেন্টিমিটার, বাহিরের দৈর্ঘ্যটা হইতেছে 8 সেন্টিমিটার। আচ্ছা, আর এর এই যে পুরুত্ব বা ব্যাদ, এটা ব্যাদ বলা যায় বা পুরুত্ব বলা যায়। পুরুত্বটা ধরলাম 1 সেন্টিমিটার, যে পুরুত্ব মানে কতটুকু মোটা, এদিকে কতটুকু মোটা, এদিকে কতটুকু মোটা, ধরলাম 1 সেন্টিমিটার মোটা। তাহলে ভিতরের দৈর্ঘ্যটা কত হবে? ভিতরের দৈর্ঘ্য এইভাবে করা লাগবে, তাই না? এটা এইভাবে করা লাগবে। এই যে বাহিরের যে দৈর্ঘ্যটা পাইছি, এই দৈর্ঘ্য থেকে বিয়োগ করতে হবে পুরুত্ব, তো বলছি 1 সেন্টিমিটার, এদিক দিয়ে 1, এদিক দিয়ে 1, তার মানে 1 যোগ 1 এবার বাদ দিতে হবে, অর্থাৎ 8 বিয়োগ 2 মানে 6। আমি এটাই তোমাদের বুঝাতে চাইলাম, যখন পুরুত্ব যত থাকবে ওরে দুইবার যোগ করে এটা বিয়োগ করতে হয়, ঠিক আছে? এভাবে তাহলে ভিতরে এটা বেরোবো আর কি। বাহিরের দৈর্ঘ্য থেকে পুরুত্ব দুইবার যোগ করতে হবে। যদি এখানে পুরুত্ব 1 না হয়ে যদি বলতাম 2 সেন্টিমিটার পুরুত্ব, 2 যোগ 2, তারপর ক্যালকুলেশন করে বিয়োগ করে যা হয় সেটা হলো ভিতরের দৈর্ঘ্য, ঠিক আছে? কারণ একইভাবে এখানে কাঠের যে গল্পটা বলছে একই রকম। দেখো কি বলছে, প্রশ্ন বলছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে, বাইরের মাপ বলতে দৈর্ঘ্য প্রথমটা, পরেরটা প্রস্থ, পরেরটা উচ্চতা। তাহলে এই দড়ি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ তারা বলে দিছে। আচ্ছা, এখানে বলছে কাঠের পুরুত্ব নির্ণয় করো। আগে ধরি আয়তাকার কাঠের বাক্সের পুরুত্ব বা ব্যাস, পুরুত্বটা ধরে নিলাম 1 সেন্টিমিটার। পুরুত্বটা যখন বের করতে হবে, এটা পুরুত্বটাকে 1 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এখন আয়তাকার কাঠের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। ভিতরের দৈর্ঘ্য এ সমান, দেখো প্রশ্ন বলছে বাইরের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তার মানে বাইরের থেকে ভিতরটা বের করতে গেলে কি বলছিলাম, কিছু আগে বললাম, বাহিরেটা দেওয়া থাকলে ওইটার থেকে পুরুত্ব যত হবে ওই পুরুত্ব দুইবার যোগ করে বিয়োগ করলে ভিতরের দৈর্ঘ্যটা বেরিয়ে আসবে। তার মানে একই হবে আয়তাকার কাঠের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রশ্নে বলছে বাইরের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রশ্নে বাহিরের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বলে দিছে, আমার বের করতে হবে ভিতরের দৈর্ঘ্য। তাহলে ভিতরের দৈর্ঘ্য বের করতে গেলে ওই 8 বিয়োগ পুরুত্ব যত, অর্থাৎ x প্লাস x মিটার, এটাকে আমরা এভাবে লিখতে পারি 8 মাইনাস 2x মিটার না সেন্টিমিটার, এটা সেন্টিমিটার অঙ্ক, এটা সেন্টিমিটার ধরবা, এত সেন্টিমিটার। এখানে কি অবস্থা, এত সেন্টিমিটার। একইভাবে আয়তাকার কাঠের বাক্সের ভিতরের প্রস্থকে বি দিয়ে প্রকাশ করলাম,
প্রস্থ হইতেছে এখানে বলছে প্রস্থ 6, তার মানে 6 মাইনাস x প্লাস x, দুইবার লেখা দরকার, লিখবো না, সরাসরি লিখে দেব 6 মাইনাস 2x সেন্টিমিটার। একই ভাবে বের করতে হবে আয়তাকার কাঠের বাক্সের ভিতরের উচ্চতা। উচ্চতাকে c দিয়ে প্রকাশ করলাম। এখানে উচ্চতা প্রশ্ন বলে দিছে একটা 8 6 4, তাহলে 4 মাইনাস 2x সেন্টিমিটার। বুঝতে পারছো, আমরা আয়তাকার কাঠের বাক্সের ভিতরে দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, উচ্চতা পাইলাম। প্রশ্নে আমার আরেকটু বলে দিছে তারা এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি ছিল? আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইনটু AB প্লাস BC প্লাস CA। মনে পড়ে? আগে লিখে দিয়েছিলাম। তাহলে আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি? এত বর্গ সেন্টিমিটার। এখন আমরা মানগুলো জানি, A B C এর মানগুলো বসাবো এখানে। 2 ইনটু A এর মান বসাই, A হচ্ছে 8 মাইনাস 2x, B এর মান বসাই, B এর মান হচ্ছে 6 মাইনাস 2x, A আর B এর মান বসাইলাম। একইভাবে প্লাস BC, B এর মান বসাই 6 মাইনাস 2x, C এর মান বসাই, C এর মান হচ্ছে 4 মাইনাস 2x, প্লাস CA, C এর মান বসাই, C এর মান হচ্ছে 4 মাইনাস 2x, A এর মান হচ্ছে 8 মাইনাস 2x। এই আমরা মানগুলো বসাইলাম। A B B C C A গুণাকারের মানগুলো বসাইলাম। এখন এটা এখানে আমরা গুণ করতে হবে। 2 ইনটু, দেখো গুণ করব, এই 8 দিয়ে এই দুটো গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 8 48, প্লাসে মাইনাসে মাইনাস, 8 আর 2 8 2 16x, মাইনাসে প্লাসে মাইনাস, 6 2 12x, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। ঠিক আছে, এই গুণটা করলাম, প্লাস চিহ্ন দিলাম। এখন এই গুণগুলো করব, প্লাসে প্লাসে প্লাস, 4 6 24, প্লাসে প্লাসে মাইনাস, 6 2 12x, মাইনাসে প্লাসে মাইনাস, 4 2 8x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4x স্কয়ার। এই গুণটা শেষ হলো। এখন এই গুণটা করব, প্লাস চিহ্ন দিলাম, প্লাসে প্লাসে প্লাস, 4 32, প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 2 গুণ করলে 4 2 8x, 8x, মাইনাসে প্লাসে মাইনাস, 8 2 16x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4x স্কয়ার। তাহলে আমরা এই গুণটা করে নিলাম। এখন উপরের দিকে লিখব, দেখো 2 ইনটু, এখানে যোগ বিয়োগ করি আগে স্কয়ার গুলা, এখানে 4x স্কয়ার 4x স্কয়ার 4x স্কয়ার মানে 12x স্কয়ার। আচ্ছা, x স্কয়ার এগুলো x গুলো হিসাব করি, 16টা x 12টা x 12টা x 8টা x 16টা x 8টা x। আচ্ছা, সবগুলো হিসাব করি, 16 আর 12, 16 যোগ 12, 16টা x 12টা x, আবার 12টা x যোগ 12, তারপর 8টা x প্লাস 8, এখানে 16টা x আর 8টা x প্লাস 8টা x প্লাস 16টা x, মোট 72টা x হয়। এটা হচ্ছে মাইনাসের 72টা x, মাইনাস 72x। আচ্ছা, তারপর এখন সংখ্যাগুলা 48 24, 48 যোগ 24, এখানে 48 পেলাম, এখানে 24, তারপর এখানে 32 প্লাস 32 হচ্ছে 104 প্লাস 104। আমাদের গুণ করাটা শেষ হলো। ঠিক আছে, এখন প্রশ্ন বলছে এই যে সম্পূর্ণ ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। তাহলে তার মানে শর্ত মতে এই যে আমরা তো এটা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করছি, অর্থাৎ এই মানটা সমান 2 ইনটু 12x স্কয়ার মাইনাস 72x প্লাস 104, এই মানটা সমান হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন এখান থেকে x এর মান বের করব, আর x টাই তো আমরা আমাদের পুরুত্ব ধরে নিয়েছিলাম, x এর মানটা বের করে आंसर হবে। দেখো একটুটা গুণাকার আছে, প্রথমে কি করব, সাইড চেঞ্জ করব, 12x স্কয়ার মাইনাস 72x প্লাস 104, এই দুইটা ভাগ করে দিলাম 44 হয়। আচ্ছা,
12x² মাইনাস 72x প্লাস 104 বিয়োগ 44। তাহলে এটা হলো 44। তাহলে এখন বিয়োগ করি 12x² মাইনাস 72x প্লাস 0 6 1 60 হবে। 104 বিয়োগ 40, 104 বিয়োগ 40 60। তাহলে এখন 60 হয়েছে। এখন এখান থেকে আমি ইচ্ছা করলে 12 কমন নিতে পারি, থাকে x² মাইনাস 6 12 72 5 12 60 সমান 0। এখন উভয় পক্ষ থেকে 12 দিয়ে ভাগ করে দেই। 12 দিয়ে ভাগ করলে x² মাইনাস 6x প্লাস 5 সমান 0। 60 নোট দিতে পারো 12 দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে এর মিডল টার্ম 5 একে 5, 5 একে 5, এখান থেকে কমন নিতে পারি x মাইনাস 5, এখানে 1 যায়, x মাইনাস 5 সমান 0 বা x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1 সমান 0। এই কথার অর্থ হচ্ছে এটা সমান 0, এটা সমান 0। আমি এদিক দিয়ে লিখতেছি। তার মানে x মাইনাস 5 ইকুয়াল 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল 0 বা x সমান 5 বা x সমান 1 লিখবা। কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, সুতরাং x সমান 1 গ্রহণযোগ্য। আচ্ছা, এটা কেন গ্রহণযোগ্য নয়? এটা গ্রহণযোগ্য নয় এই কারণে প্রশ্ন বলে দিয়েছিল উচ্চতা 4 সেন্টিমিটার। বাহিরের যে উচ্চতাটা আছে কাঠের, আয়তকার কাঠের বাহিরের যে উচ্চতা সেটা 4 সেন্টিমিটার। কখনো কোন বস্তুর পুরুত্ব এর উচ্চতা সমান বা বড় হইতে পারে না। এটা তো 5 বড় হয়ে গেছে, সমান হইলে হইল না হইলে বড় হয়েছে, তার মানে এটা গ্রহণযোগ্য না। তাহলে মানে এটা গ্রহণযোগ্য, এটাই আনসার। তার মানে যেভাবে 11 নম্বরটা করে নিবা, ঠিক আছে? মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে ফেলছি, তোমরা বাসায় বাকিগুলো করবা। আর সাধারণ গণিতে ক্লাস 9 এবং 10 সবারই জ্যামিতি অংশটা ছাড়া বাকি যে অংশগুলা রয়েছে সেগুলো মোটামুটি শেষ হয়েছে। তারপরও ক্লাস 9 এরই হোক আর 10 এরই হোক, যাদের যে চ্যাপ্টারের সমস্যা আমাকে বলবা, তোমরা বলার পরেই আমি ওই নতুন একটা চ্যাপ্টার শুরু করব, না হলে আর সাধারণ গণিতে ক্লাস করাবো না, ঠিক আছে? যাদের যে চ্যাপ্টারের সমস্যা হবে সেই চ্যাপ্টারে কোন কোন অঙ্কগুলো সমস্যা সেগুলো আমরা বলবা, আমি তখন ওই অঙ্কগুলো করে দিব। আর আপাতত আর আমরা সাধারণ গণিতের ক্লাস নিচ্ছি না। স্কুল যখন খোলা হবে তখন আমরা আবার জ্যামিতিক ক্লাস করাবো, কারণ জ্যামিতিক ক্লাস এভাবে করানো যাবে না, এটা ক্লাসে করাইতে হবে, যন্ত্রপাতি লাগবে, চিত্র আঁকি বোঝাইতে হবে, এখানে তো চিত্র আঁকা যাবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ক্লাস এ পর্যন্তই।